অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম, আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যি এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। প্রিয় রণদীপদা এবং সৌম ভাই, আমার নাম সৌভিক। কলকাতার একটা কলেজে আমি পড়ি। আমার 3 জন খুব ভালো বন্ধু আছে, শুভজিৎ, ঋদ্ধি এবং অনির্বাণ। আমরা 4 জন একসঙ্গে মিশে গেলেই যেন কোনো এক অদৃশ্য শক্তি আমাদের চালনা করে। শুভজিৎ আমাদের মধ্যে সবথেকে বুদ্ধিমান। সে যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় চিন্তা করতে পারে। ঋদ্ধি একমাত্র মেয়ে হলেও কোনো দিক দিয়েই সে আমাদের থেকে কম সাহসী নয়, বরং অনেক সময় আমাদের চেয়েও এগিয়ে থাকে সে। আর অনির্বাণ আমাদের মধ্যে সেই সবথেকে রহস্যপ্রিয়। পুরনো বইপত্র পড়তে ভালোবাসে, লোককাহিনী, ভূত প্রেত, তন্ত্রমন্ত্র এই সব তার মাথায় ভরা। এই বছর কালীপুজোর ছুটিতে অনির্বাণ আমাদের তার গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তাব দিল। বলল, চল না, এই শহরের দম বন্ধ করা পরিবেশ থেকে একটু মুক্তি পাওয়া যাবে। আর আমাদের বাড়িটা খুবই পুরনো, তোরা নিশ্চয়ই পছন্দ করবি। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, অনির্বাণের গ্রামের নামটা আমি এখানে বলতে চাইছি না। দক্ষিণ দিনাজপুরের একটা গ্রাম, সেইটুকুই শুধু বলছি, কারণ আমি যে ঘটনা বলতে যাচ্ছি তাতে স্থানীয় মানুষদের সুনাম ক্ষুণ্ণ হতে পারে, যদিও সেটা আমি পরে বুঝেছিলাম। গ্রামে পৌঁছানোর পর রায়চৌধুরী বাড়ি যখন প্রথম দেখলাম, আমি একেবারে স্তব্ধ হয়ে গেছিলাম। বিশাল জমিদার বাড়ি, দোতলা দালান, প্রাচীন স্থাপত্যের নিদর্শন যেন ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে। বিরাট একটা দরজা, উঁচু খিলান, বড় বড় কারুকার্যময় স্তম্ভ, বাড়ির চারদিকে একটা বিস্তৃত উঠোন, এক কোণে একটা পুকুর রয়েছে, অন্য কোণে বিশাল একটা আমের বাগান, আর বাড়ির পেছন দিয়ে বয়ে গেছে আত্রেয়ী নদী। ঋদ্ধি তো একেবারে পাগল হয়ে গেল বাড়ি দেখে। আমরাও সবাই একটু বেশ উৎফুল্ল হয়ে উঠলাম এরকম একটা বাড়ি দেখে, কারণ এইরকম বাড়ি আমরা এখন আর দেখতে পাই না। অনির্বাণ তখন একটু বেশ গর্ব ভরে বলল যে হ্যাঁ, আমাদের পূর্বপুরুষটা কিন্তু জমিদার ছিলেন। তবে হ্যাঁ, বাড়িটা একদম ভাঙাচোরা, বোঝাই যাচ্ছে যে এখন আর আগের মতো সুদিন নেই, রক্ষণাবেক্ষণ করা হয় না। সত্যি বলতে কি, বাড়িটার মধ্যে পুরনো দিনের একটা জৌলুস থাকলেও একটা নিস্তব্ধতা, একটা রহস্যময়তা এটা বাড়িটাকে ঘিরে রেখেছিল। বিশেষত সন্ধে নামলে এই বাড়িটার চেহারা ধীরে ধীরে পাল্টে যেত। একটা খুব কুপে অন্ধকার নেমে আসতো চারিদিকে। প্রথম দিন সন্ধ্যায় আমরা বাড়ির বারান্দায় বসে আছি। অনির্বাণের বাবা ব্রজেন্দ্র রায়চৌধুরী আমাদের সাদরে গ্রহণ করলেন। মাঝারি উচ্চতার মানুষ, গোফে পাক ধরেছে, চোখে একটা বুদ্ধিদীপ্ত ভাব। তিনি আমাদের সঙ্গে নিয়ে বসে পুরনো দিনের অনেক গল্প করছিলেন। তিনি বলছিলেন যে আমাদের পূর্বপুরুষ রমেশ রায়চৌধুরী এই বাড়ি তৈরি করেছিলেন। সেই কোন সময়ের কথা, এখন যেখানে গ্রাম দেখছো তখন সেখানে ছিল ঘন জঙ্গল। এই জঙ্গলের মধ্যে একটা প্রাসাদ গড়ে তোলা কিন্তু সহজ কাজ ছিল না। শুভজিৎ তখন জিজ্ঞেস করলো যে কিন্তু কাকু, এত বড় বাড়ি বানানোর টাকা এলো কোত্থেকে? ব্রজেন্দ্রবাবু হেসে বললেন, আমরা তো জমিদার ছিলাম, তখন তো প্রচুর টাকা পয়সা আমাদের। ঠিক এই সময় কারেন্ট চলে গেল, একেবারে ঘুটঘুটে অন্ধকার। অনির্বাণ হেসে বলল, এইটা এখানকার নিয়মিত ব্যাপার, রোজ সন্ধে হলেই কারেন্ট চায়, আর একদম ভোর পর্যন্ত আসে না। যাই হোক, চাকর বৃন্দাবন লণ্ঠন নিয়ে এলো। বয়স্ক মানুষ, পাকা চুল, দেখলেই বোঝা যায় যে বছরের পর বছর এই বাড়িতে কাজ করছে, হয় না এরকম? তো সেরকম একজন মানুষ, আর তার হাতে একটা থালা, আলুর চপ, তাতে মুড়ি, চা এসব রয়েছে। তখনই অনির্বাণ আমাদেরকে জানালো যে উনি আমাদের বাড়িতে আছেন প্রায় 40 বছর ধরে।
আলুর চপ খেতে খেতে আমরা বৃন্দাবনদার দিকে তাকালাম। তো দেখলাম যে তার চোখে মুখে না একটা ভয় দেখতে পেলাম। তো ঋদ্ধি জিজ্ঞেস করলো যে কি ব্যাপার বৃন্দাবনদা, আপনাকে কেমন একটা কেমন একটা দেখাচ্ছে, অন্যরকম দেখাচ্ছে। তো বৃন্দাবনদা একটু ইতস্তত করে বলল যে না মা, তেমন কিছু নয়, আজকে কালী পুজো তো এই দিনে আমরা সবাই একটু টেন্সড থাকি, চিন্তা করি। তো শুভজিৎ প্রশ্ন করলো, কেন কালী পুজো নিয়ে আবার টেনশন কিসের? তো ব্রজেন্দ্রবাবু সেটার উত্তর দিলেন। তিনি বললেন যে এই গ্রামে কালী পুজো একটু অন্যরকমভাবে হয়। বাড়ির পেছনে যে আত্রেই নদী আছে, সেখানে একটা সেই নদীর ধারে একটা কালী মন্দির আছে, সেটা ওদের পারিবারিক সম্পত্তি। সেইখানে গভীর রাত্রে পুজো হয়। আমরা তো খুব আনন্দ পেলাম। আমরা বললাম যে হ্যাঁ, দারুণ ব্যাপার, আমরাও সবাই পুজো দেখব, যাব। কিন্তু ব্রজেনবাবুর মুখ কিন্তু গম্ভীর হয়ে গেল। তিনি বললেন যে না, এই পুজো দেখার জন্য নয়। সেখানে শুধুমাত্র যে পুরোহিত আছেন অবিনাশ ভট্টাচার্য, তিনি একাই থাকেন, বাকি সবাইকে বাড়িতে থাকতে হয়। এটা নাকি পুরনো নিয়ম। তো ঋদ্ধি জিজ্ঞেস করলো, কেন, কি ব্যাপার? তো ব্রজেনবাবু বললেন যে এর পেছনে অনেক কারণ আছে, এখন অতটা বলা যাবে না। যাই হোক, তোমরা আজকে রাতে ভালো করে খেয়ে দিয়ে নিয়ে ঘুমাও, কাল সকালে আমরা তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো। তো লণ্ঠনের আলোয় আমরা আমাদের ঘরে গেলাম। অনির্বাণ আমাদের তিনজনের জন্য একটা বড় ঘরের ব্যবস্থা করেছিল। ওই প্রাচীনকালে সেই যে হয় না, 4 পায়ার বিরাট বড় খাট, মশারি, কাঠের আলমারি, সব কিছুতেই একটা ইতিহাসের ছাপ। যাই হোক, তো সেই ঘরে আমরা তিনজন শুলাম, আর ঋদ্ধি পাশের ঘরে শুলো। যে ঠাকুমা ছিল, অনির্বাণ ঠাকুমা, তার সঙ্গে ঋদ্ধি শুলো, আর আমরা তিনজন সেই ঘরে শুলাম। কিন্তু ঘুম আসছে না। বাইরে থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসছে, রাত চড়া পাখির ডাক, খসখস শব্দ। তো শুভজিৎ বলল যে আচ্ছা শোন না, এই যে মন্দিরের কথা বলা হলো তখন, এই ব্যাপারটা কিন্তু খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না। আমি বললাম যে হ্যাঁ ভাই, আমারও তো তাই মনে হচ্ছে। কি এমন পুজো যে কেউ দেখতে পারবে না, এরকম হয় নাকি? তো অনির্বাণ একটু চুপচাপ থেকে বলল যে আসলে ছোটবেলা থেকে না এই ব্যাপারটা আমি দেখে আসছি, এবং যেহেতু আমি দীর্ঘদিন ধরে দেখছি ব্যাপারটা, আমি আর ওটা নিয়ে কিছু চিন্তা করিনি, আমার অভ্যেস হয়ে গেছে ওটা দেখে থেকে। কিন্তু এখন যখন তোরা বলছিস, আমারও কিন্তু মনে হচ্ছে যে কি ব্যাপার, কি রহস্য। আমি তখন বললাম যে যদি সত্যি কোনো রহস্য থাকে তাহলে আমাদের গিয়ে জানা উচিত। আচ্ছা, আমরা কি লুকিয়ে যেতে পারি, একবার দেখতে পারি? তো শুভজিৎ বলছে না, দরকার নেই, ধরা পড়ে গেলে বিপদ হবে। এমন সময় দেখি ঋদ্ধি উঠে আমাদের ঘরের কাছে চলে এসছে। ওরও মনে একটা ইন্টারেস্ট এটা নিয়ে। তো আমরা যেমন তিনজন এই ব্যাপারটা নিয়ে ভাবছি, চিন্তা করছি, ও কিন্তু পাশের ঘরে এটা নিয়ে চিন্তা করছে। তো এসে বলল যে সারা রাত তো জেগেই থাকবো, একবার গিয়ে দেখে আসি না কি হয়। আজ যাই হোক, আমরা এরকম একটা প্ল্যানিং করলাম। করার পরে মাঝরাতের পর যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখন আমরা ঠিক করলাম যে এইবার আমরা চুপি চুপি মন্দিরে যাব। বাড়ির চারপাশে একটা নিস্তব্ধতা, পেছনের যে বাঁশ বাগান আছে সেখান থেকে একটা খসখস শব্দ ভেসে আসছে মাঝে মাঝে, হাওয়ায় যে পাতা নড়ছে তার মধ্যে একটা শন 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 শব্দ। আমার কিন্তু বেশ ভয় করছিল সেই সময়। আমরা যখন বেরিয়েছি তখন রাত প্রায় 1টা, চাঁদের আলো, পথ চিনতে অসুবিধা হচ্ছে না। পায়ে পায়ে আমরা ওই বাড়ির পিছন দিকে গেলাম। দূর থেকেই আত্রেই নদীর ওই কলকল শব্দ শোনা যাচ্ছিল। নদীর কাছে পৌঁছে আমরা দেখলাম যে একটা ছোট কিন্তু সুন্দর একটা মন্দির, ভাঙাচোরা, একদমই একদম কি জরাজীর্ণ বলতে যেটা বোঝায়, জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। মন্দিরের সামনে একটা উঠান, আর সেখানে কতগুলো প্রদীপ জ্বলছে। মন্দির থেকে একটা হালকা ধূপ ধুনোর যে সুন্দর একটা গন্ধ বেরোয়, সেটা ভেসে আসছে। আমরা মন্দিরের কাছাকাছি গিয়ে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে দাঁড়ালাম। সেখান থেকে মন্দিরের ভেতরটা দেখা যাচ্ছিল। অবিনাশ ভট্টাচার্য পুজো করছিলেন। তার বয়স হবে প্রায় 60, পাতলা, মাথায় টাক, পরনে একটা ধুতি আর গামছা। প্রথম দিকে সব কিছু স্বাভাবিক লাগছে, মন্ত্র পড়া হচ্ছে, ঘন্টা বাজানো হচ্ছে, প্রদীপ নাড়ানো, যেরকম পুজো হয় আর কি। কিন্তু হঠাৎ পরিস্থিতি কেমন পাল্টে গেল।
অবিনাশ ভট্টাচার্য দেখলাম যে আরো বেশি করে ধুনো জ্বালাচ্ছেন। ধোঁয়ায় চারিদিক ঝাপসা হয়ে গেল। আর ঠিক তখন সেই ধোঁয়ার মধ্যে আমরা দেখলাম একটা ছোট বাচ্চাকে, বছর 10 বয়স হবে, হাত পা বাঁধা, কাঁদছে, চিৎকার করছে, কিন্তু মুখের মধ্যে কাপড় বাঁধা, তো সেই আওয়াজটা বেরোচ্ছে না। আমার তো একেবারে হার্ট ফেল হওয়ার জোগাড়। আমি তো ভয় পেয়ে গেছি প্রচুর। ঋদ্ধি আমার হাত শক্ত করে চেপে ধরেছে। এমনকি শুভজিৎ, যার কথা বলছিলাম যে খুব সাহসী, তারও মুখ ভয়ে সাদা হয়ে গেছে। অনির্বাণ তো ভয়ে কাঁপছে। ও একটু অন্যদের তুলনায় একটু কম সাহসী আর কি, ভীতু বলা যায় না, কম সাহসী। যাই হোক, তো তারপর যা দেখলাম সেটা আজও আমাকে দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায়। অবিনাশ ভট্টাচার্য একটা বড় খাঁড়া নিয়ে সে বাচ্চাটার দিকে এগিয়ে গেলেন। তারপর মন্ত্র পড়তে পড়তে বাচ্চাটাকে টেনে নিয়ে গেলেন বলি কাঠের কাছে, এবং তারপর ওই খাড়ার এক কোপে, বাপরে বাপ, সেই দৃশ্য কল্পনা করতে পারি না। সেই দৃশ্য দেখে আমি প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, কিন্তু শুভজিৎ আমার মুখ চাপা দিল, বলল, চুপ চুপ, এখন যদি ধরা পড়ি তাহলে কিন্তু আমাদেরও বিপদ হবে। ঋদ্ধি তো কাঁপতে কাঁপতে তার ফোনটা বের করলো, বলল, এটা রেকর্ড করতে হবে, নইলে পরে কেউ বিশ্বাস করবে না। আমিও আমার ফোন বের করলাম। তো ঋদ্ধি, আমি দুজনেই আমাদের ফোনে ভিডিও রেকর্ড করতে শুরু করলাম। তো সেই নৃশংস যে দৃশ্য, ছেলেটা কাটা মাথাটা একদিকে পড়ে আছে, শরীরটা একদিকে রক্তারক্তি, তো সেই দৃশ্যটা আমাদের ফোনে রেকর্ড করা হলো। নরবলি সম্পন্ন হলো। আমরা সেখান থেকে দ্রুত পালিয়ে এলাম। বাড়িতে ফিরে আমাদের ঘরে গিয়ে একদম দরজা বন্ধ করে দিলাম। সবার হাত পা কাঁপছে, কেউ কথা বলতে পারছে না, ভয়। অনেকক্ষণ পর ঋদ্ধি বলল যে, আমরা কি দেখলাম রে ভাই, এই যুগেও নরবলি হয়। শুভজিৎ বলল, এই ভিডিওটা ভালো করে হয়েছে তো, একবার দেখে নে, কারণ ওইটাই কিন্তু একমাত্র প্রুফ, ওটা ছাড়া কিন্তু কেউ বিশ্বাস করবে না আমাদের কথা। তা আমরা প্রত্যেকে নিজেদের ফোনে রেকর্ড করা ভিডিওটা চালালাম, কিন্তু যা দেখলাম তা আমাদের হতবাক করে দিল। ভিডিওতে কোনো বাচ্চা নেই। অবিনাশ ভট্টাচার্য একটা চাল কুমড়োকে বলি দিয়েছেন, কোনো রক্ত নেই, জাস্ট একটা কাটা চাল কুমড়ো পড়ে আছে। এসব কি হচ্ছে? আমি তো স্টান্ট, আমরা স্পষ্ট দেখেছি সেটা। ঋদ্ধি বলল, হ্যাঁ আমিও দেখেছি। অনির্বাণ তখন বলল যে, ভাই যাওয়াটা মনে হচ্ছে ঠিক হয়নি, ভুল করে ফেলেছি আমরা বারবার ভিডিওটা দেখলাম, কিন্তু না, একই ফল। ভিডিওতে ওই চাল কুমড়ো বলিয়ে দেওয়া রয়েছে। সারা রাত আমাদের ঘুম হলো না। একসঙ্গে সবাই মিলে বসে রহস্যটার একটা কারণ খোঁজার চেষ্টা করলাম, কিন্তু না, কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা কিন্তু আমরা পেলাম না। পরদিন সকালে আমরা আবার মন্দিরে গেলাম। দিনের আলোয় মন্দিরটা কিন্তু একদম অন্যরকম দেখাচ্ছে, খুব নিরীহ, সাধারণ। রাত্রে সেই ভয়ানক পরিবেশের কোনো চিহ্নই নেই। মন্দিরের সামনে পুজোর উপকরণ পড়ে আছে কিছু। তো এমন সময় হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, তোমরা এখানে কি করছো? আমরা ঘুরে দেখি অবিনাশ ভট্টাচার্য। দিনের আলোয় তাকে দেখলে মনে হয় একজন সাধারণ বাঙালি পুরোহিত। গত রাত্রে সেই ভয়ঙ্কর চেহারার সঙ্গে কিন্তু তার কোনো মিল নেই। তো ঋদ্ধি বলল যে, আঙ্কেল, আমরা শুধু মন্দিরটা দেখতে এসেছি। অবিনাশ ভট্টাচার্য কিন্তু একটু হাসলেন, বললেন, আমি জানি গত রাত্রে তোমরা এখানে এসেছিলে। আমাদের বুক কেঁপে উঠল। শুভজিৎ কিছুটা বলতে যাচ্ছিল, কিন্তু পারল না। তো অবিনাশ ভট্টাচার্য তখন বললেন যে, যখন দেখলাম তোমাদের, তখন প্রথমে রাগ হলো, কিন্তু এখন মনে হচ্ছে যে তোমাদের সত্যটা জানানো উচিত, নইলে তোমরা খুব কনফিউজড হয়ে থাকবে। তা আমরা বললাম, হ্যাঁ অবশ্যই। তিনি মন্দিরের সামনে একটা বড় পাথরে বসলেন, বসে বললেন, সবাই বসো, ঘটনাটা বলি।
আমরা তার চারপাশে বসে পড়লাম। তিনি বলতে শুরু করলেন যে এই রায়চৌধুরী পরিবারের ইতিহাস অনেক পুরনো, কিন্তু সেই ইতিহাসে একটা কালো অধ্যায় আছে। তারপর তিনি অনির্বাণের দিকে ফিরে বললেন যে তোমাদের পূর্বপুরুষ এই রমেশ রায়চৌধুরী, ইনি কিন্তু জমিদার হওয়ার আগে ডাকাত ছিলেন। অনির্বাণের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বলল, কি বলছেন আপনি? উনি বললেন, হ্যাঁ সত্যি বলছি বাবা, এই জায়গাটা তখন ছিল গভীর জঙ্গল, এখানে ওই ডাকাত দল বাস করত, আর এই কালী মন্দিরের সামনে তারা নরবলি দিত। আমাদের তো গা ছমছম করতে লাগলো শুনে। তো তিনি বলতে লাগলেন যে বছরের পর বছর এখানে এই নরবলি হয়েছে। পরে সেই ডাকাতি করা সম্পদ দিয়েই এই রমেশ রায়চৌধুরী জমিদারির পত্তন করেন। কিন্তু সেই পাপের ছায়া এই জায়গায় থেকে গেছে। তার মানে? আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এই মন্দিরে আজও যখন কালী পুজো হয় তখন সে পুরনো দিনের সেই নরবলির দৃশ্য দেখতে পায়। আমি কিন্তু বাস্তবে শুধু চালকুমড়ো বলি দিই, কিন্তু তৃতীয় কোনো মানুষ যদি এখানে থাকে তাহলে সে ফিরে যায় ইতিহাসের হাত ধরে অনেক পেছনে। তো আমরা স্তব্ধ হয়ে গেলাম। আমরা বললাম, তার মানে আমরা যা দেখেছি? তিনি বললেন, তোমরা যা দেখেছো সেটা অতীতের ছায়া। এই কারণেই আমি কাউকে পুজোর সময় এখানে আসতে দিই না, এমনকি গ্রামের লোকদেরও পুজোর সময় এখানে থাকা বারণ। তারা সব কিছু গুছিয়ে দেয়, আগে প্রণাম করে কিন্তু পুজোর আগে তারা চলে যায়। ঋদ্ধি বলল যে কিন্তু এটা কি করে সম্ভব? অবিনাশ ভট্টাচার্য বললেন যে আমি আমার বাপ ঠাকুরদার কাছে যখন ঘটনাটা শুনেছি, মানে তখন হয়তো ওনাকেও আসতে দেওয়া হতো না। যাই হোক, তো তখন তিনি প্রথমে নিজেও বিশ্বাস করতে পারেননি, কিন্তু তারপর যখন নিজে পৌরোহিত্য করেছেন তখন এইসব ঘটনা নিজে চোখে দেখেছেন এবং বিশ্বাস করতে বাধ্য হয়েছেন। তো শুভজিৎ তখন বলল, কিন্তু ভিডিওতে যে শুধু চালকুমড়ো বলিটা আমরা দেখলাম। তো তিনি তখন বললেন যে ক্যামেরা তো শুধু বর্তমানকে ধরতে পারে বাবা, অতীতের ছায়া তো সে ধরতে পারে না। কিন্তু মানুষের চোখ অনেক সময় সেই বাধা পেরিয়ে যেতে পারে। যাই হোক, তো অবিনাশ ভট্টাচার্য তখন বললেন যে তোমরা দেবী মায়ের কাছে ক্ষমা চাও, সেই নিরীহ মানুষগুলোর আত্মার শান্তি কামনা করো, আর প্রতিজ্ঞা করো যে জীবনে কোনো দিন আর কখনো কোনো খারাপ কাজ করবে না, কোনো মানুষের প্রতি হিংসা দেখাবে না। আমরা সেদিনকে আরও অনেকক্ষণ অবিনাশ ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদের আরও অনেক অদ্ভুত ঘটনার কথা বলেছিলেন, যে কিভাবে কখনো কখনো মন্দিরের আশেপাশে পায়ের শব্দ শোনা যায়, মানুষের কান্নার শব্দ শোনা যায়, মাঝে মাঝে পায়ের ছাপও দেখা যায়। আমরা ফিরে এলাম বাড়ি, কিন্তু এই যে অভিজ্ঞতা আমাদের হলো, এইটা বাড়ির কাউকেও আর বলতে পারলাম না। গ্রাম ছেড়ে আসার সময় ব্রজেনবাবু, মানে অনির্বাণের বাবা, আমাদের খুব খাতির করলেন, সঙ্গে অনেক খাবার টাবার দিয়ে দিলেন, মানে ওই মোয়া, নাড়ু, মুরগি এসব। বললেন তোমরা যাও, একসঙ্গে থাকো তোমরা সবাই মিলে, তখন তোমরা খাবে, ভালো লাগবে। কলকাতায় ফিরে এসে আমি বহুদিন কিন্তু এই ঘটনাটা নিয়ে ভেবেছি, অনেক বইপত্র পড়েছি এটা নিয়ে, প্যারাসাইকোলজি, অলৌকিক বিভিন্ন ফেনোমেনা যেগুলো ঘটেছে, সেসব পড়ে আমার একটা বিষয় স্পষ্ট হয়েছে আমার মনে, যে আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলোর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা নেই। বিজ্ঞান যতই এগিয়ে যাক, প্রকৃতিতে এমন অনেক রহস্য আছে যেটা আমাদের বোধগম্য নয়। আমি এই চিঠিটা আজকে তোমাদেরকে লিখছি কারণ মানুষকে জানানো দরকার যে অলৌকিক ঘটনা শুধু বইয়ের পাতাতেই হয় না, আমাদের চারপাশেও ঘটে। শুধু আমাদের মনটা একটু খোলা রাখতে হবে। এটাই অভিজ্ঞতা। সে অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছে সৌভিক। অনেক ধন্যবাদ সৌভিককে এরকম একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। আশা করি আরও এরকম অনেক ঘটনা তোমরাও আমাদের পাঠাবে। আজকের মতো শেষ করছি। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা।
আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আর একবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।